রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা। সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন গ্রামবাসী। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। আসাদ সরকার পতনের 1 বছর আজ দেশটিতে নিরাপত্তা রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছেন পর্যবেক্ষকরা। নাটকীয়ভাবে পাল্টে গেছে পররাষ্ট্রনীতিও। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনও গভীর সংকটে রয়েছে। দারিদ্র্যের কষাঘাতে আটকা মানুষের জীবন। পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এদিকে সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে দামেস্কের পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এলটিএস পরীক্ষায় ভুল নম্বর দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় প্রায় 78,000 পরীক্ষার্থী পর্যাপ্ত নম্বর পেতে ব্যর্থ হলেও পেয়েছেন ভিসা। যারা ভুল ফলের ভিত্তিতে ব্রিটেনে ঢুকেছেন তাদের বের করে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চীন, বাংলাদেশ, ভিয়েতনাম জুড়ে প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগও যুক্ত করেছেন নতুন সংকট। জালিয়াতির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন ছাত্র ভর্তি স্থগিত করেছে। অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনি জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। এবার শুনবেন বিস্তারিত। আগাইং অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা। রোববার স্থানীয় সময় রাত 8টার পরপরই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দুটি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান। নিহত হন শিশুসহ বেশ কয়েকজন। গ্রামবাসী জানায় এলাকায় কোনো লড়াই চলছিল না, তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান নামে নির্বাচনের আগে জান্তা বাহিনীর হামলা বাড়ছে। চা দোকানের পাশাপাশি 20টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে। যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র। এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না। 2008 সালের সংবিধান 25% আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয়, সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে। দেশটি নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক। বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমাইদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর। কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাটছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ। পর্যবেক্ষকদের মতে কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম। এছাড়া ধ্বংসস্তূপ, বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে দেশটি পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 823টি স্কুল। কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনও চরমে। সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা IELTS। প্রতি বছর প্রায় ৩৬ লাখ মানুষ এই পরীক্ষা দেয়। এবার এই পরীক্ষা নিয়ে সামনে এলো বড় ধরনের কেলেঙ্কারি। ভুল মার্কিং, জালিয়াতি আর প্রশ্ন ফাঁস সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায় 2023 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষার প্রায় 80,000 ফল ভুল এসেছে। প্রযুক্তিগত ত্রুটির ফলে লিসেনিং ও রিডিং অংশের ভুল মূল্যায়নের কারণে বহু পরীক্ষার্থী অতিরিক্ত নম্বর পেয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে এই সমস্যা ধরা পড়ে, আর সেই দীর্ঘ ব্যবধানে অনেকে ভিসা পেয়ে বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি দাতা বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দুর্বলতা উপেক্ষার অভিযোগ পুরনো। কিছু প্রভাষক বলছেন 70% বিদেশি ছাত্র বা কর্মী পর্যাপ্ত ইংরেজি জানেন না। ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কিছু সেবাকর্মীর দুর্বল ভাষা জ্ঞান রোগীর নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে IELTS প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল হঠাৎ পরীক্ষার ব্যাকআপ সংস্করণ চালু করেছে, যা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। এই অবস্থায় কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে ভুল ফলের ভিত্তিতে যারা ভিসা পেয়েছে তাদের দেশ ছাড়তে হবে। একই সময়ে ব্রিটিশ কাউন্সিল 197 মিলিয়ন পাউন্ডের ঋণ ও সম্ভাব্য ক্ষতিপূরণের মুখে আরও দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল CDU ও SPD জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ। এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে 70 বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। ফ্রিডরিশ মের্জের আগে জার্মানিতে আরও 9 জন চ্যান্সেলর বেশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও জনপ্রিয়তার এমন ভগ্নদশা কারোরই হয়নি। সমাজতত্ত্ববিদদের মতে নির্বাচনের আগে জার্মানির প্রতিটি খাতে আমূল পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি ফ্রিডরিশ মের্জ দিয়েছিলেন তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তার এমন বেহাল দশার মূল কারণ